On the spot. Sponsored by Partex Cables. Powered by Aramid Thai Aluminium. In association with HKG Steel. দর্শক স্বাগত জানাচ্ছি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অন দ্য স্পটে আপনাদের সাথে আছে আমি সাবিনা সাবি। দর্শক যেমনটি জানেন যে আজকে কিন্তু আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বার্তা প্রধান প্রভাস আমিনকে। তিনি থাকবেন পুরোটা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে এবং আমরা তার কাছ থেকে নির্বাচন বিষয়ে বিভিন্ন বিশ্লেষণ শুনবো। কিন্তু এবারে চলে যাব স্পট পলিটিক্সে। প্রচার প্রচারণায় আজও মুখর ছিল রাজধানী। আমরা সবাই জানি রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। তার সাথে যুক্ত হয়ে আমরা জেনে নিব কেমন প্রচার প্রচারণা দেখলেন তিনি। আজাদ, আপনি যদি বলেন যে আজকে প্রচার প্রচারণা কেমন দেখলেন রাজধানীতে এবং প্রার্থীদের নিয়ে আসলে সাধারণ মানুষ কি বলছেন? রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মাঠে প্রায় 2000 চিকিৎসক, সেবিকা এবং স্বাস্থ্যকর্মী জড়ো হয়েছিলেন। তাদের একটাই লক্ষ্য ছিল যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নৌকার সমর্থনে একটি শোভাযাত্রা বের করার। বঙ্গবন্ধু গবেষণা সংসদের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, এই মাসটি হচ্ছে বিজয়ের মাস, আর এই বিজয়ের মাসেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় হবে। জনগণ এ কথাটি বিশ্বাস করছে। এছাড়া তিনি আরও বলেন যে ভোট যুদ্ধের মাধ্যমে আবারও একটি বিজয় ফিরে আসবে। এই অনুষ্ঠানে আরও যোগ দিয়েছিলেন ঢাকা 13 আসনের আওয়ামী লীগের প্রার্থী সাদেক খানও। তিনি নৌকার পক্ষে ভোট চেয়েছেন। শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ঠিক এরকম, যে গত 10 বছর আওয়ামী লীগ যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো ছাড়াও স্বাস্থ্য খাতে আসলে এই সরকার কী কী কাজ করেছে, যেমন গ্রামের মানুষের কাছে একেবারে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তারা প্রায় 16,500 ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র কিংবা কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে এবং বিনামূল্যে 30 ধরনের ওষুধ মানুষকে দিচ্ছে। এবং সেই সাথে এই সরকার যে 18,500 চিকিৎসক নিয়োগ দিয়েছে সেই বিষয়গুলো তুলে ধরছেন। এই শোভাযাত্রাটি সেই মাঠ থেকে কলেজ গেট, আসাদ গেট, সায়েন্স ল্যাব হয়ে কাটাবন এবং শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অপরদিকে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী ঢাকা 11 আসনের শামীমারা বেগম, তিনিও আজকে তার নির্বাচনী প্রচার কাজ চালিয়েছেন। বাড্ডা হোসেন মার্কেটের সামনে থেকে তার গণসংযোগের কাজটি শুরু হয় এবং তার মার্কেটের পাশের গলি দিয়ে ভেতরের এলাকাগুলোতে তিনি দুটি বিষয় নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন। একটি হচ্ছে তার দলের প্রধান সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া, তার মুক্তি এবং ধানের শীষের প্রতীকে তিনি ভোট চাইছেন। ধন্যবাদ আজাদ। আবুল কালাম আজাদ আমাদের জানাচ্ছিলেন রাজধানীর যে নির্বাচনী প্রচার প্রচারণা এবং প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে সেই বিষয়গুলো। এবারে চলে যাব স্পট ফ্যাক্টরে। নির্বাচনে কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা সবসময় একটা পক্ষ করে থাকে। অসাধুতা অবলম্বন নতুন কিছু নয়। ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে প্রযুক্তিগত অসাধুতাও বেড়েছে। এরকমই একটা ক্লোন কল এ নিয়ে আমরা আমাদের নিউজে একটি প্রতিবেদনও দেখেছি। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো এই প্রতিবেদনটার প্রতিবেদক আরিফের সাথে যুক্ত হয়ে। আরিফ, আপনি যদি আমাদের জানান যে আপনি যেমনটি এই প্রতিবেদনটি করতে গিয়ে নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন বিষয়, আপনি আমাদের যদি একটু বুঝিয়ে বলেন যে এই ক্লোন কলটা আসলে কি বা এর দ্বারা কিভাবে প্রভাবিত হতে পারে আমাদের নির্বাচন।
সাবিনা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু মাত্র আর কয়েকটা দিন বাকি, অর্থাৎ রাত পোহালে আর 3 দিন থাকছে প্রচার প্রচারণার। আমরা মাঠ পর্যায়ের প্রচার প্রচারণা কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে, এবং সে বিষয়টায় এতদিন পর্যন্ত অভিযোগ ছিল আওয়ামী লীগ একপাক্ষিকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু এখন আমরা কিন্তু বিএনপিকেও প্রচার প্রচারণায় মাঠে দেখতে পাচ্ছি। আমরা মাঠে যতটা বিএনপি কে দেখতে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি দেখতে পাচ্ছি কিন্তু সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও বার্তা ফেসবুক, ইউটিউব, টুইটারে কিন্তু প্রকাশ করছেন, এবং যেই বার্তাগুলো, ভিডিও বার্তাগুলো ব্যাপক জনপ্রিয় হয়েছে, এবং তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, অর্থাৎ সরকারের বিভিন্ন ধরনের ব্যর্থতা তুলে ধরে ভোট চাইছেন। এর মধ্যেই এটি নিউজের হাতে কিন্তু একটি তথ্য এসে পৌঁছেছে, যে জিনিসটি নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগের দিন নির্বাচনের ফলাফলকে কিছুটা পাল্টে দিতে অথবা গুজব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করতে কিন্তু একটি গোষ্ঠী কল স্পুফিং বা কল ক্লোনিংয়ের ব্যবহার করতে পারেন বলে একটি তথ্য আমাদের হাতে এসেছে। যেই তথ্য যাচাই বাছাই করার জন্য আমরা দ্বারস্থ হয়েছিলাম একজন আইটি বিশেষজ্ঞের কাছে। তিনি জানিয়েছেন এ ধরনের কল করা সম্ভব, এবং দেশের গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তি রয়েছেন তাদের ফোন নাম্বার ব্যবহার করে এ ধরনের কল করা হবে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। মূলত মধ্যপ্রাচ্য থেকে একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের যারা ঊর্ধ্বতন ব্যক্তি রয়েছেন, যেমন মন্ত্রী, এমপি, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের যারা মাঠ পর্যায়ে দায়িত্ব রয়েছেন এবং উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, তাদের ফোন নাম্বার কিন্তু তারা কালেক্ট করেছেন, অর্থাৎ নির্বাচনের দিন যাতে সহজেই তারা একটি গুজবকে ছড়িয়ে দিতে পারেন। কিভাবে এই গুজবটি তারা ছড়াবেন এমন প্রশ্ন হয়তো আপনার কাছে আসতেই পারে, কিন্তু সেই জিনিসটা হলো একটি মানুষকে, অর্থাৎ আপনার ফোন নাম্বার ব্যবহার করে আপনার অজান্তেই আরেকটি মানুষ কল দিয়ে থাকবে, অর্থাৎ দেশে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের অজান্তেই তাদের ফোন নাম্বার ব্যবহার করে অন্য কেউ কথা বলবে বলে আমরা জানতে পেরেছি। তবে সেই জিনিসটা অথবা সেই আকারটা কিভাবে হবে, কেমন হবে, সে বিষয়টি কিন্তু আমরা জানতে পারিনি। তবে এ ধরনের ঘটনা ঘটলে তা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে বলেও কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন ওই আইটি বিশেষজ্ঞ। সাবিনা, ধন্যবাদ আরিফ। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরও অনেক খবরাখবর নিয়ে নির্বাচনের। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। Sponsored by Partex Cables. Powered by Aramid Thai Aluminium. In association with HKG Steel. On the spot. Sponsored by Partex Cables. Powered by Aramid Thai Aluminium. In association with HKG Steel. দর্শক, আছে অন দ্য স্পটে। অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলেছিলাম যে আমাদের বার্তা প্রধান প্রভা শামিল আমাদের সাথে যুক্ত হবেন। তিনি থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে এবং নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি আমাদের সাথে আলোচনা করবেন। প্রভা শামিল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। যে বিষয়টি আসলে একটু আগে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিবেদক আরিফের সাথে, তিনি একটা প্রতিবেদন করেছেন এবং যেই ক্লোন কল এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন। আমরা জানি অসাধুতা বা প্রযুক্তিগত অসাধুতা যেমন বেড়েছে, এটার যে পজিটিভ নেগেটিভ সাইড দুটোই কিন্তু আছে। এরই মধ্যে এরকমই একটা ক্লোন কল, এই ক্লোন কল নিয়ে আমি আসলে আরিফের রিপোর্টটি আমি দেখি, মানে আপনাদের যে কথাটা দেখছিলাম, আপনারা যে কথা বলছিলেন সেটা, এবং আমি আরিফের এই বিষয়ে রিপোর্টটিও দেখেছি। আমি খুব আতঙ্কিত, মানে যেই ঘটনাটি সে তুলে ধরেছে এটা যদি সত্যি হয় আতঙ্কের কথা। আপনি ভাবেন একবার যে আপনার ফোনে আমার নাম্বার সেভ করা আছে বা আমার নাম্বার আপনার ফোনে সেভ করা আছে, আপনি যখন দেখবেন যে আপনার ফোনে আমার নাম্বার ভাসছে, মানে আমি ফোন করছি, তখন কিন্তু মানে এই প্রান্তে যাই বলা হোক আপনি সেটা ফলো করার চেষ্টা করবেন। কিন্তু আসলে ফোনটি আমি করিনি। বিপদটা হলো এখানে অন্য কেউ ফোন করবে, কিন্তু আপনার ফোন নাম্বারে ভাসবে যে আমি আপনাকে ফোন করছি। তখন কিন্তু আপনি যেহেতু আপনার নাম্বার সেভ করার নাম উঠছে, ফলে আপনি কিন্তু অত ভয়েসের ভাববেন না যে কণ্ঠটা কীরকম। তখন আমি আপনাকে যাই বলবো আপনি মোটামুটি তেমন কিছু একটা করার চেষ্টা করবেন, ফলো করার চেষ্টা করবেন। এটা কিন্তু ধরেন ইলেকশনের দিন যদি এরকম হয় যে ধরেন কারো একজনের মোবাইলে পুলিশের কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম্বার সেভ করা আছে, ফোনটা আসলো এখান থেকে এবং অর্ডার দিল, এমন একটা অর্ডার দিল সেটা সে ফলো করলো, কিন্তু আসলে সেটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, নির্বাচন প্রক্রিয়ার জন্য যে কোনো কিছুর বিপজ্জনক।
এবং আরিফের যে রিপোর্টটি আছে সেই রিপোর্টটি ব্যাপারটা এমন যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছে এমন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ধরেন নির্বাচন কমিশনের কোনো একজন জয়েন্ট সেক্রেটারি বা এরকম ঊর্ধ্বতন কর্মকর্তার নাম্বার থেকে ফোন গেল, এবং ফোন একটি যাওয়ার নির্দেশ পর হ্যাঁ দেওয়া নির্দেশ হলো। দিল যে তুমি এটা করো সেটা করো। সে তো অত মানে ওই রিটার্নিং অফিসার হয়তো ওই অফিসারকে মানে ইলেকশন কমিশন ওই লোককে ভালো করে চেনেই না, কিন্তু নাম্বার গুরুত্বের কারণে সেভ করা আছে। ফলে সে কিন্তু বিভ্রান্ত হয়ে ওই অর্ডারটা ফলো করতে হবে তাকে, কারণ ফোন করেছে, নাম্বার সেভ করা আছে, নাম্বার ভেসেছে। ফলে এটা খুব বিপজ্জনক। মানে আমি ঠিক জানি না যে কিভাবে, মানে সময় খুব বেশি নেই। চেক এন্ড ব্যালেন্স আমি সেটাই মানে আমি ঠিক জানি না যে কিভাবে কি করতে হবে, কিন্তু সময় খুব বেশি নেই। ধরুন নির্বাচনের আর 5 দিন 6 দিন বাকি আছে। এই সময়ের মধ্যে হ্যাঁ এই সময়ের মধ্যেই ক্লোন কলের যে উদ্যোগ নেওয়া হয়েছে আরিফের রিপোর্টে, যেটা যে তারা 29 তারিখ 30 তারিখ এই 2 দিনের জন্য তারা চেষ্টা করছে যে এরকম করা যায় কিনা, এটা যাতে কোনোভাবেই না করা যায়। কারণ যিনি অর্ডারটা ক্যারি করবেন তার কিন্তু দোষ দেওয়া যাবে না। সে বললো যে আমাকে আমার বস অর্ডার করেছে, আমি সেটা ফলো করেছি মাত্র, বলে তাকে দোষ দেওয়া যাবে না। কিন্তু সে এমন একটা কিছু করে ফেলবে যেটা সাংঘাতিক বিপর্যয় এবং এটা হতে পারে। প্রমাণ করারও তো কোনো উপায় হ্যাঁ সে নেই। বলবে যে এই যে আমার এখানে কল আসছে অমুকের নাম্বার থেকে, রিজেক্ট করবে, কিন্তু কলটা করবে আসলে অন্য কেউ। এটা খুব বিপজ্জনক। মাত্র 4 দিন হাতে সময় আছে। আমি জানি না আমাদের দেশে নিশ্চয়ই অনেক বড় বড় আইটি এক্সপার্ট আছেন যারা এটাকে নিয়ে কাজ এক্ষুনি করবেন। ঠেকানোর ব্যবস্থা করতে পারেন, কিন্তু এটা কোনোভাবেই এটা হতে দেয়া যাবে না। বাস দ্যাটস অল। এটা এখানে আর কোনো আলোচনার সুযোগ নেই আর কি। সকল শক্তি প্রয়োগ করে আইটি এক্সপার্টরা মিলে যেভাবে ক্লোন কল এটা বন্ধ করতে হবে। মানে এত অল্প সময়ে কি আসলেই সম্ভব মানে হবে সম্ভব কিনা? করতে হবে। ধরেন সেক্ষেত্রে ধরেন সময়টা আপনি দিনরাত 24 ঘন্টা কাজ করতে হবে। যে নাম্বারগুলো তারা চেষ্টা করছে দেশে বিদেশে কোথায় বসে আমি ঠিক জানি না, কিন্তু নিশ্চয়ই গোয়েন্দারা আইটি এক্সপার্টরা সবাই মিলে এটার বিরুদ্ধে করে, যাতে এরকম কোনো ঘটনা যেন কোনোভাবেই ঘটতে না পারে। এটার মাধ্যমে গুজব ছড়ানো হতে পারে, আপনাকে এমন একটা অর্ডার করা হবে যেটা আপনি আসলে মানলে অনেক ক্ষতি হবে, অনেক কিছু হতে পারে। ফলে দ্রুত গুজব ছড়িয়ে যেতে পারে। আমি যদি একটা কোনো কথা বলি যে সাবিনা অমুক জায়গায় তো এটা ঘটেছে বা মারামারি হয়েছে বা মানুষ মারা গেছে, আপনি কিন্তু আমার কথাটা অন্ধের মতো বিশ্বাস করবেন, অবশ্যই। কারণ আপনার সাথে আমার যেই ধরনের পরিচয় সেখানে বিশ্বাসই করবেন। কিন্তু আসলে কিছু ঘটেনি এবং সেটা আমি বলিনি, অন্য কেউ বলবে। তাতে কি হবে? বিপদে পড়বেন আপনি, বিপদে পড়বো আমি। আপনি বলবেন যে আমি তো জানি না প্রবর্ধা বলছে, কিন্তু আমি বলবো যে না, আমি তো ফোন করি নাই। তখন আপনি বলবেন আমি মিথ্যুক, আপনাকে বিপদে ফেলে, মানে অনেক রকমের এবং ভুল এর ফলে বোঝাবুঝির যে ঘটনাটা সুযোগ আছে। সৃষ্টি হবে সেটা সেটার অনেক alarming একটা বিপর্যয়কর বিষয় হতে হবে। পারে। ফলে এটা এক্ষুনি বন্ধ করার বন্ধ ব্যবস্থা নিতে করা হবে। উচিত। আমরা কিন্তু দেখছি ডিজিটাল প্ল্যাটফর্মটাকে খুব বেশি ইউজ করা হচ্ছে। আমরা ঐক্যফ্রন্টকেও দেখছি, তারাও কিন্তু এখন শেষ পর্যন্ত এসে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য ডিজিটাল মানে প্ল্যাটফর্ম শুধু না, যেমন মজাটা হলো যে জাতীয় ঐক্যফ্রন্ট মাঠের মানে অ্যাকচুয়াল নির্বাচনী মাঠে তারা নাই, তারা হলো ভার্চুয়াল মাঠে খুব সক্রিয়। মানে আমি যদি বলি আপনাকে, ঢাকার অনেকগুলো এলাকায় বিএনপি বা ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা এখনও মাঠেই নামেননি, কিন্তু ভার্চুয়াল জগতে যান, তারা আপনার ফোনে আপনার SMS পাবেন, তারপরে ফোনে আপনি ভয়েস কল পাবেন, ভয়েস কল দিয়ে আপনাকে সালাম দিয়ে আপনার কাছে ভোট চাইবে, সবই আছে, কিন্তু তাদের কারো চেহারা আপনি দেখবেন না। পুরোটাই যেন এক ধরনের ভার্চুয়াল জগতে নির্বাচনটা হচ্ছে। কিন্তু নির্বাচন কিন্তু আসলে মাঠের খেলা, ভোটের মাঠের খেলা। এখানে মানুষ সশরীরে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে ভোট দেবে, সিল মারবে। এখানে কিন্তু ভার্চুয়ালিটির কোনো জায়গা নেই, পুরো জিনিসটাই অ্যাকচুয়াল। কিন্তু আমি ঠিক জানি না, এটা নিশ্চয়ই ডিজিটাল বাংলাদেশের এই সুবিধাটা ঐক্যফ্রন্ট নিয়েছে, খুব ভালো তারা। কিন্তু একই সঙ্গে আপনার ভার্চুয়াল জগতের পাশাপাশি অ্যাকচুয়াল জগতেও অ্যাক্টিভ হতে হবে। সেই জায়গাটাতে তারা অনেক পিছিয়ে। তারা কি ইচ্ছা করেই পিছিয়ে আছে? তারা কি, আমি জানি না, তারা হয়তো ইচ্ছা করেই পিছিয়ে আছে। ঠিক আছে, আমরা এখানে কিছু করবো না, যা করা সব আমরা মোবাইলে করবো বা ফেসবুকে করবো বা ইউটিউবে করবো। কিন্তু মাঠে আসলে সক্রিয় যদি না হয়, ভোটারদেরকে আমি আসলে সেটাই সেই বললাম যে নির্বাচনে ভোট কিন্তু অ্যাকচুয়াল টানা ভোট। ভোট আপনার কেন্দ্রে টানা, এটা মানুষ কি কতটা মানুষ সম্ভব হবে? কেন্দ্রে যাবে, লাইন ধরে দাঁড়াবে, ভেতরে যাবে, ব্যালট পেপার নেবে, সিল মারবে, বাক্সে ফেলবে, পুরোটাই একদম অ্যাকচুয়াল ঘটনা। এখানে ভার্চুয়ালিটির কোনো সুযোগ নেই। ফলে আপনাকে নির্বাচনে জিততে হলে আপনাকে, হ্যাঁ আপনি ভার্চুয়াল প্রচারণা চালাবেন অবশ্যই, মানে সাইবার যুদ্ধ সেটাও চলবে, কিন্তু পাশাপাশি আপনাকে মাঠে নামতে হবে, পোস্টার লাগাতে হবে, মানুষকে ভোটার স্লিপ দিতে হবে, তাকে ভোট কেন্দ্রে আনতে হবে, ভোট কেন্দ্রে গিয়ে তারপরে ভিতরে গিয়ে ভোট দেবে। যাওয়ার পরে উনি ধানের শীষে ভোট দেবেন না নৌকায় ভোট দেবেন না লাঙ্গলে ভোট দেবেন, সেটা ভোটারের স্বাধীনতা। কিন্তু ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে ভোটের লাইন করিয়ে শেষ করা পর্যন্ত পুরোটাই কিন্তু আপনাকে এটা শুধু কি রাজধানী, দেশের আনাচে কানাচে আজ ভোটের আয়োজন। দিনরাত নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আজ আমরা সংযুক্ত হব সৈয়দপুর ও কুড়িগ্রামের সাথে।
জেনে নিব সেখানকার নির্বাচনী হালচাল। শুরুতেই আমরা যেতে চাই শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের কাছে, তার পরপরই যাব কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের সাথে। শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ, আপনার কাছেই যে বিষয়টি জানতে চাইছি যে আপনার এলাকার কি অবস্থা আসলে? একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী সংঘাতে আহত হয়েছেন আমরা জানি, এ ব্যাপারে আপনার কাছে আর কি খবরাখবর আছে? আমি আমাদের শরীয়তপুরে মোট তিনটি আসন নিয়েই মূলত আওয়ামী লীগের অধ্যুষিত হিসেবে পরিচিত, এবং আওয়ামী লীগের দীর্ঘদিন যাবতে এখানে আওয়ামী লীগের বিজয় হচ্ছে, এবং বিজয়ের পরে এবং শরীয়তপুরের মোট ভোটার সংখ্যা, তিনটি আসনের ভোটার সংখ্যা 8,59,500 কিন্তু এখানে আজকে শরীয়তপুর 3 আসনে বিএনপির এখনো পর্যন্ত বিএনপি আসলে কোথাও মাঠে না নামলো। সেনাবাহিনী আসার সাথে সাথে বিএনপি 3 আসনের তারেক জিয়ার পিএসএ মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুরের তার কর্মী গণসংযোগ করছিলেন। সে অবস্থায় তার উপরে হামলার ঘটনা ঘটে এবং মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে, এবং সেই আহত অবস্থায় তিনি আমাদের যেটা জানিয়েছে, এটা মূলত তিনি অভিযোগ করেছেন, সেটা হলো আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। আর এদিকে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তিনি যেমনটা আমাদের জানিয়েছে, সেখানে আওয়ামী লীগের কোনো ছেলের এবং ছাত্রলীগের কোনো পোলাপান এখানে মারামারি করেনি এবং প্রার্থীর উপর হামলা চালানি। আসলে মূল ঘটনাটা এখন একে অপরকে দোষারোপ চাপাচ্ছে। এদিকে আমি শরীয়তপুরের 3 আসনে প্রয়াত আব্দুর রাজ্জাকের পুত্র নাহিম রাজ্জাক এখানে অংশগ্রহণ করছে নির্বাচনে, এবং এখানে আরেকটি জিনিস জানিয়ে রাখি, শরীয়তপুর 2 আসন পদ্মা ভাঙ্গন এলাকা, এই 2 আসনের এনামুল হক শামীম অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি প্রচেষ্টায় এই আসনগুলোর লোকজন তার সাথে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং এখানে বিএনপি কোনো প্রার্থী এখনো মাঠে নামেনি। বিএনপি প্রার্থী মাঠে না নামায় এবং বিএনপি যে কর্মীরা নেতা ঢাকা পাড়ি দিচ্ছে, এদিকে ভোটাররা এই বিভিন্ন মাঠ ঘাটে এবং স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে অর্থাৎ হাট বাজারে প্রচার প্রচারণা, তারা এই প্রার্থীরা বিভিন্ন স্থানে গিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। এবং আমি যে জিনিসটা জানিয়ে রাখি যে প্রচার প্রচারণা এখন শরীয়তপুর জেলা পুরাটাই মুখরিত, এবং আমি যদি এখন শরীয়তপুরের নৈরিয়ার মেয়রের সাথে কথা বলি একটু, তাহলে তিনি বলতে পারবেন আসলে এই যে শরীয়তপুরের যে বিএনপির উপর হামলার ঘটনা এবং আওয়ামী লীগের মানে অবস্থা কি এখন বর্তমানে, একটু বলবেন কি? ধন্যবাদ। আমাদের এখন যারা আমাদের টিভি সামনে বসে আছেন ওই বিশ্বে, এবং আমি এটিএন নিউজকে ধন্যবাদ জানাই যে আমাদের শরীয়তপুর তারা ওদিকে তাকান না, আসলে আমাদের ওনার দিকেই তাকায় থাকেন। আমাদের শরীয়তপুর 2 আসন, আমাদের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের নড়িয়াতে সখীপুরে করেছেন, এবং আমাদের মোট 23টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা সহ আমরা সকল ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ রকুনুজ্জামান পারভেজ। আমরা শুনছিলাম আসলে যান্ত্রিক ত্রুটির কারণে একটু হয়তো আমাদের শুনতে অসুবিধা হচ্ছিল। আমরা একটু কুড়িগ্রামের দিকে দৃষ্টি দিতে চাই। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর, যদি আপনি আমাদের বলেন যে কুড়িগ্রামের নির্বাচনী প্রচার প্রচারণা কেমন, সেখানে সব দল সমানভাবে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারছেন কিনা? ধন্যবাদ সাবিনা। যেটি হচ্ছে যে কুড়িগ্রামের নির্বাচনী প্রচার প্রচারণা এখন তুঙ্গে বলা যায়, যে আর কয়েকদিন মাত্র বাকি। আমরা দিনভর বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি কুড়িগ্রামের প্রচার প্রচারণা। এখানে কুড়িগ্রামের 4টি আসনে যেসব প্রার্থীরা নির্বাচন করছেন, বিশেষ করে কুড়িগ্রাম 1 আসনে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থী ত্রিমুখী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তারা কিন্তু আজকেও প্রচারণা করেছেন। আমি আজকে কুড়িগ্রাম 1 আসন ঘুরেছি,
সেখানে দেখেছি কুড়িগ্রামের এক আসনে মোস্তাফিজুর রহমান মোস্তাক জাতীয় পার্টির প্রার্থী, তিনিও যেমন প্রচার প্রচারণা করছেন, গণসংযোগ করছেন, সেখানে আওয়ামী লীগের প্রার্থী আসলাম হোসেন সওদাগর তিনিও প্রচার প্রচারণা করছিলেন, এবং অপরদিকে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে যিনি সাইফুর রহমান রানা যিনি প্রচার প্রচারণার তিনিও ব্যস্ত ছিলেন, এবং সেখানে তার প্রচার প্রচারণায় যোগ দিয়েছিলেন কুড়িগ্রামের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন কায়কোবাদ, তিনিও কিন্তু আজকের এই কুড়িগ্রাম এক আসনের তার এই নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলেন। অপরদিকে কুড়িগ্রাম 2 আসনে মহাজোটের প্রার্থী পনিরুদ্দিন আহমেদ যেমন করে প্রচার প্রচারণা চালিয়েছেন, অপরদিকে আমরা জেনেছি এখানকার গণফোরামের মনোনীত এবং ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রার্থী করছেন ঐক্যফ্রন্টের মেজর জেনারেল সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমিন, তিনি আজকে ফুলবাড়িতে, কুড়িগ্রামের একটি উপজেলা ফুলবাড়ি, এই 2 আসনে সেই ফুলবাড়ি উপজেলায় তিনি গণসংযোগ করছেন, এবং তিনি এই মুহূর্তেও এই আজকের রাত্রেও তিনি সেখানেই অবস্থান করছেন। অপরদিকে কুড়িগ্রাম 3 আসনে সেখানেও বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের একটি ত্রিমুখী লড়াই সেখানে হচ্ছে, এবং সেখানেও কিন্তু তারা প্রচার প্রচারণা করছেন, এবং সেখানে তাজবির হোসেন ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী তিনি কিন্তু প্রচার প্রচারণা করেছেন এবং বিশেষ করে গণসংযোগ করেছেন, এবং অপরদিকে আওয়ামী লীগের এম এ মতিন এবং জাতীয় পার্টির ডাক্তার আক্কাস আলী তিনিও প্রচার প্রচারণা করেছেন। অপরদিকে কুড়িগ্রাম 4 আসনের কথা যদি আমরা বলতে চাই, সেখানে কুড়িগ্রামের 4 আসনে আজকে জাতীয় পার্টির যিনি প্রার্থী সেখানে মেজর আশরাফুদ্দৌলা তাজ, তিনি আজকে একটি বিশাল জনসমাবেশ করেছেন, সেটি চিলমারি থানাহাট পাইলট স্কুল মাঠে, সেখানে একটি বড় জনসভা করেছেন। অপরদিকে জাকির হোসেন এমপি যিনি আওয়ামী লীগের প্রার্থী, তিনি রৌমারীতে আজকে গণসংযোগ করেছেন। এছাড়াও আজিজুর রহমান যিনি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি কুড়িগ্রামের রৌমারীর কয়েকটি চরাঞ্চলে আজকে কিন্তু তিনি জনসংযোগ করেছেন, ছোট ছোট খুলি বৈঠক পথসভা করেছেন, এবং আমরা যেটা বলতে পারি এখানে অন্যান্য দল, বিশেষ করে কুড়িগ্রাম 4 আসনে স্বতন্ত্র প্রার্থী, বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আছেন, যেখানে আছেন ডাক্তার ইমরানের সরকার এবং সাবেক একজন এমপি আছেন, জাতীয় পার্টির সাবেক এমপি যিনি গোলাম হাবিব দুলাল, তিনিও কিন্তু জনসংযোগ করেছেন। আমরা বলতে পারি কুড়িগ্রামের 4টি আসনেই কিন্তু সমান তালে গণসংযোগ চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউসুফ আলমগীর। আমরা সংযুক্ত হয়েছিলাম শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ এবং কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের সাথে কথা বলছিলাম সেখানকার নির্বাচনী হালচাল নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে আসতে চাই। প্রভাসমিন, যে আলোচনাগুলো আমরা আসলে করছিলাম, একটা বিষয় যেটা দেখছি যে আজকে সেনা মোতায়েন হয়েছে, এবং যেটি বলা হচ্ছিল যে সেনা মোতায়েন হলে হয়তোবা নির্বাচনের পরিবেশ বা নির্বাচনের যে আবহাওয়াটা সেটি হয়তো লেভেল প্লেইং ফিল্ডের কিছুটা হলেও তৈরি হবে, এবং সিইসি নিজে বলেছেন আজকে সেনা মোতায়েন হওয়ায় নির্বাচন নিয়ে আসলে আস্থা বাড়বে। এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? আমি অবশ্যই, কারণ সেনাবাহিনীর উপর আমাদের সবারই আস্থা, দেশপ্রেমী। আমরা দেখেছি যে অনেক সময় জাতির বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে সেনাবাহিনী এইরকম দায়িত্ব পালন করেছে, ফলে এবং এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবিটি কিন্তু বিরোধী দলের ছিল, দীর্ঘদিন ধরে তারা দাবি করছিল, সরকারি দল ঠিক দাবি করছিল না, কিন্তু নির্বাচন কমিশন মোতায়েন করেছে, সিদ্ধান্ত তাদের, আজকে মোতায়েন হয়েছে এবং সেটা থাকবে 2 তারিখ পর্যন্ত। আমরাও আশা করছি, কালকের এই অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে আমরাও আশা করছি যে এই 10ই ডিসেম্বর নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর থেকে আমরা দেখছি দেশের নানা জায়গায় নির্বাচনী সহিংসতা। এটা অবশ্য খুব অস্বাভাবিক না আমি বলছি এই কারণে যে মারামারিটা আমরা কোনোভাবেই চাই না, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনটা অনেক সময় এমনই হয়, 2 পক্ষ যার যেখানে শক্তি আছে সে সেখানে হামলা চালায়। যেহেতু আওয়ামী লীগ এখন ক্ষমতায়, তাদের শক্তি বেশি, তাদের হামলা হয়তো বেশি, কিন্তু যেখানে আবার বিএনপি সুযোগ পেয়েছে সেখানে বিএনপিও কিন্তু আওয়ামী লীগের উপর হামলা করেছে। এবং এই প্রচার প্রচারণার সময় 11ই ডিসেম্বর 2 জন লোক মারা গেছে, একজন নোয়াখালীতে, একজন ফরিদপুরে, 2 জনই কিন্তু আওয়ামী লীগের। ফলে বাস্তবতাটা ছিল যে যেখানে সুযোগ পেয়েছে সে সেখানে আক্রমণ করেছে, কিন্তু আমরা আসলে কোনো আক্রমণই চাই না। আমরা আশা করছি যে আজকে সেনাবাহিনী মাঠে নেমেছে এবং সেনাবাহিনী মাঠে নামার কারণে নির্বাচনের এই যে একটু সহিংসতার পরিবেশ সেটা অনেক শান্ত হয়ে আসবে এবং উৎসবমুখর পরিবেশ, আমরা যেটা সবসময় চাই, উৎসবমুখর পরিবেশ, সেটা যেন ফিরে আসে। আজকে একটা অভিযোগ আছে যে যেমনটি যেটি মনে করা হচ্ছিল যে সহিংসতা কমে আসবে, সংঘর্ষ কমে আসবে, কিন্তু আজকে দেখা গেল তুলনামূলকভাবে নাকি বেশি সংঘর্ষ হয়েছে সেনাবাহিনী নামার পরে। না, সেটার সাথে সংঘর্ষের সাথে সেনাবাহিনী নামাটাকে এইভাবে তুলনা করা ঠিক হবে না বলছি এই কারণে যে
সংঘর্ষ যেটা চলছে সেটা কিন্তু 10ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং সেই লেভেলে কিন্তু সংঘর্ষটা চলছে। সেনাবাহিনী মাত্রই আজকে মাঠে নেমেছে, মানে আশা করাটা একটু বাড়াবাড়ি হবে যে সেনাবাহিনী মাঠে নেমেই সব শান্ত করে ফেলবে, কারণ একটা সংঘর্ষের ঢেউ চলছে, সেই ঢেউটাকে তো আপনার নামার জন্য সময় দিতে হবে। এটা ঠিক যে সময় খুব বেশি হাতে নেই, আর মাত্র 4 দিনে 5 দিন নির্বাচনের বাকি আছে, ফলে যা করার দ্রুত করতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু সেনাবাহিনী যেদিন মাঠে নামলো সেদিন থেকে সব সংঘর্ষ একদম সুইচ টিপার মতো বন্ধ হয়ে গেল, এতটা আশা করা ঠিক হবে না। আপনি তাদেরকে একটু ধাতস্থ হওয়ার সময় দিতে হবে। বাট আমরা আশা করছি যে সেনাবাহিনীর উপর সবার আস্থা, বিরোধী দলের আস্থা, সরকারি দলের আস্থা, সাধারণ মানুষ সবার আস্থা, যে তারা একটি শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী আমাদেরকে সহায়তা করবে, এটা আমাদের চাওয়া। তো সেই চাওয়াটা আমি আজকেই, যেটা আপনি বললেন যে তারা আমার সাথে সাথে সংঘর্ষ, সেটার সাথে সংঘর্ষের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সংঘর্ষ চলছিল একটা পেসে, সেই পেসটাকে আপনি ধাম করে আটকাতে পারবেন না। সেটা তো এক ধরনের আছেই যে আমি আপনাকে মেরেছি, আপনি সুযোগ খুঁজবেন আমাকে পাল্টাঘাত করার জন্য, সেইটা তো চলতে থাকবে। তবে আশা করি যে দ্রুত এই জিনিসটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং আমরা দেশ একটা শান্তিপূর্ণ নির্বাচনের দিকে আমরা উৎসবমুখর পরিবেশে এগিয়ে যেতে পারবো, এটা আমাদের চাওয়া। এবং ভোটাররা সেই উৎসাহ উদ্দীপনার সাথে ভোটাররা সবাই দল বেঁধে তাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, কিন্তু এটা আমাদের চাওয়া। ভোটারদের মধ্যে একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করি যে সবাই বলছে যে যদি সুষ্ঠু ভোট হয়, এই সুষ্ঠু ভোটের আসলে এই আশঙ্কাটার আসলে কোনোই কারণ নেই। আপনি ভোট দিতে যাবেন, গিয়ে আপনার ভোট দিবেন, এর সাথে তো যদির কোনো সম্পর্ক নাই। যদি কেউ আপনাকে ভোট দিতে যেতে না দেয়, কোথাও আটকাবে কেন? সেনাবাহিনী মাঠে থাকবে, বিডিআর আরও আগিয়ে নেমেছে, তারা মাঠে থাকবে। আপনি নিশ্চিন্তে ঘর থেকে বেরোবেন, বেরিয়ে ভোট কেন্দ্রে যাবেন, গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাসায় চলে আসবেন, দ্যাটস অল। এখানে তো যদির কোনো জায়গা নেই। যদি না হয়, যদি হয়, এটার আসলে কোনো ব্যাপার নেই। নির্বাচন হবে, প্রার্থীরা মাঠে আছে, 30শে ডিসেম্বর নির্বাচন হবে, আপনি সকালে যাবেন। ভোট থেকে আপনি ঘর থেকে বেরোনোর পরে যদি কেউ আপনার পথ আটকায়, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিডিআর আছে, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। যদি কেউ হেল্প না করে, আপনি যদি ভোট দিতে না পারেন, তখন বলবেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি সুষ্ঠু না হয়, এই আশঙ্কার আসলে কোনো ভিত্তি নেই। এটার উপর ধরলে তো তাহলে যদি তো অনেক কিছু হতে পারে, যদি নির্বাচন না হয়, যদি অমুক চলে আসে, তমুক, নানা রকমের ব্যাপার আছে। এই যদি দিয়ে আসলে আপনি কিছুতে এগুলো আসলে এক একজন এক একভাবে করার চেষ্টা করবে। কিন্তু নির্বাচন কমিশনকে তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দেখাতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চ করছি। পুলিশ আছে, বিডিআর আছে, আনসার আছে, সেনাবাহিনী নেমেছে, উপকূলীয় এলাকায় নৌবাহিনী থাকবে, সবাই মিলে একটা যাতে এনশিওর করে একটাই জিনিস, যে সব মানুষ, প্রত্যেকটা মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, বাস। কিন্তু এখন তো সমস্ত ক্ষমতাটাই হচ্ছে নির্বাচন কমিশনের হাতে। আমরা তো নির্বাচন কমিশনের মধ্যেই দ্বিধা বিভক্তি দেখছি। হ্যাঁ, সেটা খুবই দুঃখজনক। দুইজন মানুষের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, তবে নির্বাচন কমিশন যেই বডি, তাদের উচিত যে তাদের মধ্যে, নির্বাচন কমিশনে তো প্রত্যেকজন ব্যক্তিতে আপনার সাথে আমার নাও মিলতে পারে একটা ইস্যুতে, কিন্তু তাদের এই যে মতভেদগুলা সম্ভব হলে তারা যদি নিজেদের মিটিংয়ে এগুলো মিটিয়ে ফেলেন, তাইলে খুব ভালো। তাদের মধ্যে যে কোনো একটা বিষয়ে মতভেদ আছে, সেটা প্রকাশ্যে না আসলে ভালো, কারণ নির্বাচন কমিশনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সেখানে তারা যদি দৃঢ়তা দেখাতে না পারেন যে আমরা সবাই একসাথে একভাবে আমরা একটা ভালো নির্বাচন করার দিকে এগিয়ে যাচ্ছি, সেটা যদি না হয়, আমি বলছি না যে মাহবুব তালুকদার মিথ্যা কথা বলছেন বা সিসি অসত্য কথা বলছেন, তেমনটা বলছি না। তাদের মধ্যে যেটুকু ডিফারেন্স আছে মতের, সেটুকু তারা নিজেদের মধ্যে বৈঠকে বসে আলোচনা করবেন যে আপনি এটা ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। কিন্তু যখন মিটিং থেকে বেরিয়ে আসবেন, প্রেসের সামনে বা সবার সামনে আসবেন, তখন তারা সবাই এক সুরে কথা বলতে পারলে ভালো, সেটা নির্বাচনের জন্য ভালো। এখন মাহবুব তালুকদার একটা দ্বিমত প্রকাশ করে বা নোট অফ ডিসেন্ট দিয়ে যেটা দেখাচ্ছেন যে না আমি মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সাধারণ মানুষকেও কিন্তু বিভ্রান্ত করতে পারে। ফলে তাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, দুইজন মানুষের মধ্যে একমত নাও হতে পারে। সিইসি মনে করছেন লেভেল প্লেইং ফিল্ড আছে, মাহবুব তালুকদার মনে করছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, হইতেই পারে। আমি মনে করছি আছে, আপনি মনে করতে পারেন নেই, ঠিক আছে। কিন্তু সেটা যেন প্রকাশ্যে দুইজন দুই রকম কথা না বলেন, সেটা তাদের নিজেদের মধ্যে ঠিক করেন। যদি মাহবুব তালুকদার মনে করেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই, তাহলে সেটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার জন্য কী করতে হবে, সেটা উনি চাপ দেবেন সিইসিকে যে আপনাকে এটা করতে হবে, করে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। তারপরে ওনারা একসাথে এসে বলবেন যে হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ডে যেটুকু ঝামেলা ছিল আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এই পদক্ষেপ নিয়েছি, কার্যকর করব, যাতে সবাই সমানভাবে প্রচারণা চালাতে পারে, কেউ কারো উপর হামলা না করে, যেন শান্তিপূর্ণ ভোট হয়। কিন্তু তারা বাইরে এসে দুইজন দুই রকম কথা বলবেন, সেটা খুবই দুঃখজনক। এবং দুঃখের চেয়ে বড় কথা হলো, দুঃখের কথা পরে
নির্বাচনটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, প্রক্রিয়াটাকে, এবং সেই জায়গায় পরিবেশটাকে নষ্ট করে নষ্ট দেওয়ার করতে পারে। মতো সেটা ঘটনা তাদের ঘটতে পারে। একসাথে হওয়া ভালো। আজকে আমরা যেটি দেখেছি যে ডক্টর কামাল হোসেন তিনি একটি প্রেস ক্লাবে তিনি বলেছেন যে যারা ভোটের অধিকার কেড়ে নেয় তারা স্বাধীনতা বিরোধী। তিনি এও বলেছেন যে স্বাধীন দেশের কেউ প্রজা নয়। খুব ভালো। আমি আপনি প্রথম যে কথাটি বললেন উনি ঠিক মানে স্বাধীনতা বিরোধী বলেননি হয়তো, তো উনি বলেছেন যে তারা কি স্বাধীনতা বিরোধী কিনা। খুব ভালো কথা। যারা ভোটের অধিকার কেড়ে নেয় তারা অগণতান্ত্রিক। ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারোই থাকা উচিত না। কিন্তু মজার কথা হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, সেটা বিএনপির প্রতীক। এবং বিএনপির এই ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু 22 জন জামাতে ইসলামের নেতাও নির্বাচন করছেন। জামাতে ইসলামী হলো বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা বিরোধী। এখন ডক্টর কামাল হোসেন যদি ওইভাবে তুলনা করতে চান যে যারা ভোটের অধিকার কেড়ে নেয় তারাও খারাপ, যারা ভোটের অধিকার কেড়ে নেয় তারাও খারাপ, তারা অগণতান্ত্রিক, কিন্তু স্বাধীনতা বিরোধী জামাত স্বাধীনতা বিরোধী আর যারা ভোটের অধিকার কেড়ে নেয় তারাও স্বাধীনতা বিরোধী, এইভাবে মেলানোটা যদি ডক্টর কামাল হোসেন এইভাবে মেলাতে যান সেটা খুবই দুঃখজনক হবে। উনি যে গণফোরামের প্রার্থীও ধানের শীষের প্রতীকে নির্বাচন করছে, বিএনপির প্রার্থীও ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে, জামাতের প্রার্থীও ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। কারণ এখন দেখেন ডক্টর কামাল হোসেন যখন নাকি ভোট চাইবেন যে ধানের শীষ প্রতীকে ভোট দিন, এটা তো ওনাদের প্রতীক, তখন কিন্তু উনি জামাতের লোকের জন্য ভোট চাইছেন। জামাতের যে 22 জন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন ডক্টর কামাল হোসেন কিন্তু তাদের পক্ষেও ভোট চাইছেন। এবং এই কথাটা যখন ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞেস করা হয় জামাত নিয়ে তখন উনি ক্ষেপে যান, তখন উনি সাংবাদিকদের খামোশ বলে চুপ করিয়ে দিতে চান। এখন উনি ওনার সেটা আড়াল করার জন্য যারা ভোটের অধিকার কেড়ে নেয় তাদেরকে স্বাধীনতা বিরোধী বলছেন। খুব ভালো কথা, ভোটের অধিকার যারা কেড়ে নেয় তারা খুবই খারাপ, কিন্তু সেটার সাথে আপনি জামাতের সাথে স্বাধীনতা বিরোধী এই দুইটা একসাথে মিলিয়ে গিয়া এটা এক ধরনের কৌশল, নিজেদের অপরাধ আড়াল করার কৌশল। আপনি আগে আপনার সাথে যারা সত্যিকারের স্বাধীনতা বিরোধী যারা আছে, যাদেরকে আপনি ধানের শীষ মার্কা দিয়ে যাদের পক্ষে আপনি ভোট চাইছেন, যাদের জয় আপনি চাইছেন, তাদেরকে আড়াল করার জন্য আপনি এখন নতুন করে স্বাধীনতা বিরোধী তত্ত্ব আবিষ্কার করবেন। এটা আসলে খুব ডক্টর কামাল হোসেনের মতো লোকের কাছ থেকে এটা শোনা খুব দুঃখজনক। ওনাকে আগে স্পষ্ট করতে হবে যে উনি ধানের শীষের পক্ষে যে ভোট চাইছেন সেই ভোটের মধ্যে জামাতের যে 22 জন আছে এটা স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ আমি জামাতের পক্ষেও ভোট চাইছি, অথবা বলতে হবে যে না এই জামাতের যে 22 জন আছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। জিনিসটা স্পষ্ট করে বলতে হবে। উনি কোনোদিন এটা স্পষ্ট করেননি। ওনাকে এটা প্রশ্ন করা হলে উনি ক্ষেপে যান, উনি বলেন জামাত আছে কিনা আমি জানি না, ওরা বিএনপি, এইরকমের কৌশল করেন। ডক্টর কামাল হোসেনের মতো লোকের কাছে শ্রদ্ধেয়, উনি অনেক প্রজ্ঞাবান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লয়ার, ওনার কাছে এরকম মানে চাতুরি এটা ঠিক আমি অন্তত আশা করিনি। আমি চেয়েছিলাম যে উনি স্পষ্ট করে বলবেন যাই বলবেন। বিষয় যে এবারে নির্বাচনের মতো আসলে রাজনীতিবিদদের যে নৈতিকতার বিষয়টি নিয়ে এত প্রশ্ন বোধহয় কখনোই ওঠেনি। না, নৈতিকতার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, এটা মানে আসলে এটা আমাদের রাজনীতির ধরেন আমাদের হুট করে যে এবার শেষ মুহূর্তে দল বদলের মতো অনেক ঘটনা ঘটেছে। আমরা যেটি বলছি যে রং বদলায়, হ্যাঁ রং বদলায়। আমি নৌকা মার্কায় নির্বাচন করতে চাই, আমাকে নৌকা মার্কা দেওয়া হয়নি, পরদিন সকালে গিয়ে আমি ধানের শীষ মার্কায় চলে আসলাম। পটুয়াখালী 3 আসনে গোলাম মোল্লা রনি আওয়ামী লীগের নমিনেশন চেয়ে ফর্ম কিনেছিলেন, নমিনেশন পাননি, পরদিন বিএনপিতে যোগ দিয়েছেন, উনি ধানের শীষে এবং আমাকে ধানের শীষ দেওয়া হয়নি দেখে আমি আওয়ামী লীগে জয়েন করেছি। এরকম ঘটনা কিন্তু দুই দিকে ঘটেছে। আপনি দেখেন ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। হ্যাঁ, উনি এখন আজকে মানে আমি বলছি না যে উনি মানে বিএনপির সাথে সংযুক্ত হতে পারবেন না, পারবেন, কিন্তু সাধারণ মানুষ একটা মানুষ সারা জীবন যে আদর্শ ধারণ করেন, আমি বিএনপির সাথে উনি গেছেন তাতে আমার আপত্তি নেই, কিন্তু ডক্টর কামাল হোসেন যখন নাকি স্বাধীনতা বিরোধীদের সাথে একসাথে হয়ে একজোটে নির্বাচন করেন একই প্রতীকে, তখন সেটা মনে হয় যে আসলে নৈতিকতা বলে আর কিছু নেই। যেমন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, উনি এখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন। আবার এরকম আসলে অনেক উদাহরণ দেওয়া যাবে। আবার বিকল্পধারার মহাসচিব মেজর কাদের সিদ্দিকীর বেলাতে বিকল্পধারার মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত মান্নান, উনি লক্ষ্মীপুর থেকে নির্বাচন করছেন, উনি 71-এর স্বাধীনতা বিরোধী ছিলেন, উনি এখন নৌকা নিয়ে নির্বাচন করছেন। ফলে আসলে এই যে নৈতিকতার বিষয়গুলো যেটা বলে না, এটা পুরোটা জট পাকিয়ে গেছে। এটা হলো যার সুবিধা। আমি যদি সুবিধা পাই ধানের শীষ থেকে করব, আমি যদি সুবিধা পাই নৌকা থেকে করব, নৌকা না দিলে আমি ধানের শীষে চলে যাব, ধানের শীষ না দিলে লাভ দিয়ে নৌকায় উঠে যাব। সিম্পলি এখানে আসলে কিন্তু এই যে আমরা এইবার নির্বাচনে যে জিনিসটা দেখছি যে প্রায় 2.5 কোটি ভোটার কিন্তু তরুণ ভোটার, এবং তরুণ ভোটার আসলে অনেক সচেতন। এই নৈতিকতার প্রশ্নটা আসলে অনেক বেশি কি ফ্যাক্টর হবে না এদের কাছে? অবশ্যই অবশ্যই আমি সেটাই বলি। আমি সবসময় সবাইকে বলি যে আপনি ভোট দিবেন বাংলাদেশের পক্ষে, মানে বাংলাদেশ ভালোভাবে চলবে, ভালো থাকবে,
তেমন যারা আপনার কাছে মনে হয় আপনার মানে আমি কিন্তু প্রত্যেকবার বলছি আপনাকে যে আপনি ভোট কেন্দ্রে যাবেন, লাইনে দাঁড়াবেন, ব্যালট পেপার নেবেন, আপনি গোপন কক্ষে গিয়ে আপনার স্বাধীনতা, যখন আপনি গোপন কক্ষে যাবেন তখন কিন্তু সেখানে আর কেউ নেই, আপনি ব্যালট পেপার সিল, কেউ আপনাকে প্রভাবিত করুন, আপনি চিন্তা করবেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে কাদেরকে আপনি ভোট দিচ্ছেন। সেখানে বাংলাদেশের পক্ষের লোক হতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক হতে হবে, স্বাধীনতা বিরোধী কাউকে আপনি ভোট দিবেন না। মুক্তিযুদ্ধের পক্ষের লোক যারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে আপনি তাদেরকে ভোট দিবেন। এখন আপনার কাছে যদি মনে হয় যে না আওয়ামী লীগ এটা পারবে না, দিবেন না। যদি মনে করেন বিএনপিটা পারবে না, দিবেন না। কিন্তু এই যে তরুণ ভোটারদের কথা বললেন, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক সচেতন। তারা বাংলাদেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় তারা দেশের গণতান্ত্রিক দেশ চায়। এবং ডক্টর কামাল যেটা বলেছেন যে যারা ভোটের অধিকার কেড়ে নেয়, অবশ্যই ভোটের অধিকার কেড়ে নেয় খুবই খারাপ কাজ। সবাইকে ভোটের অধিকার এনশিওর করতে হবে। তারপরে তার তরুণ হোক, বৃদ্ধ হোক, তরুণরা অনেক বেশি সচেতন। আমি বলছি যে আজকে যারা তরুণ, তারা আগামীতে আমাদের নেতৃত্ব দিবে। সেই নেতৃত্ব যারা দিবে তারাই সিদ্ধান্ত নেবে যে দেশের নেতা কারা হবে, তারাই সিদ্ধান্ত নেবে যে। কিন্তু সেই বিবেচনাটা অবশ্যই হয় যেন বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ ভালো থাকবে, যে ভালো রাখতে পারবে, আমি তার পক্ষে আছি। সবাই তার পক্ষেই থাকবে। খুব ছোট করে যদি আপনি বলেন যে আমরা যেটি জানি যে বিএনপি যাতে অজুহাত দেখিয়ে নির্বাচন থেকে সরে যেতে না পারে, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন। আবার আমরা কিন্তু গতকালই দেখেছি নজরুল ইসলাম খান তিনি কিন্তু বলেছেন উন্নত পরিবেশ না হলে নির্বাচনে থাকার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। যেখানে আমরা দেখেছি যে ঐক্যফ্রন্টের আহ্বায়ক তিনি কিন্তু বলেছেন যে মরে গেলেও নির্বাচনে যাবেন। মানে এই বিষয়গুলো আসলে কিরকম? এটা আসলে কিছুটা ধরেন এক ধরনের চাপ, পাল্টা চাপও আছে। ধরেন আমি ডক্টর কামাল হোসেনের কথা আপনি যেটা বলছিলেন আমার মনে আছে, আমি একদম সরাসরি শুনছিলাম। মনে বলছে যে কোনোভাবেই ওনারা নির্বাচন থেকে সরে যাবেন না, মরে গেলেও যাবেন না, মরে গেলে ওনার আঙ্গুল গিয়েও তাকে ভোট দিবে। ফলে এটা একটা আমি যেটা বিশ্বাস করি যে সবারই নির্বাচনে থাকা উচিত। যেমন 2014 সালে যে বিএনপি নির্বাচনে আসে নাই, তাতে তাদের অনেক ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিটা তারা বুঝতে পেরেছে বলেই কিন্তু এইবার অনেকগুলো দাবি মানা না হওয়া সত্ত্বেও তারা নির্বাচনে এসেছে। তারা বলছিল যে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না, নির্বাচনকালীন সরকার লাগবে, তত্ত্বাবধায়ক সরকার লাগবে, খালেদা জিয়ার মুক্তি লাগবে, অনেক কিছু। কিন্তু 7 দফার প্রায় কোনো দফাই তেমনভাবে পূর্ণাঙ্গভাবে মানা হয়নি। তারপর তারা নির্বাচনে এসেছে, কারণ তারা জানে যে নির্বাচনে আসা ছাড়া তাদের আসলে কোনো বিকল্প নেই। এখন যদি নির্বাচনে এসে মাঝপথে নির্বাচনের পথটা ছেড়ে দেয়, সেটা আরও বিপজ্জনক হবে। নির্বাচনটা শেষ পর্যন্ত সবাই মিলে দেখতে হবে যেন একটা ভালো নির্বাচন হয়। ভালো নির্বাচন করার জন্য কি করতে হবে সেটা এনশিওর করার জন্য যা করা দরকার সেই চাপটা দিতে হবে। আপনি মাঠে নামবেন না, ঘরে বসে বলবেন যে নির্বাচন ভালো হচ্ছে না, তাইলে হবে না। মাঠে নামেন, হ্যাঁ বলছে আমাদের উপর হামলা চালাক। মানে নির্বাচন করতে আসলে আপনাকে এরকম হামলা সহ্য করার মতো শক্তি নিয়েই মাঠে নামতে হবে, এইটুকু শক্তি থাকতে হবে, মাটি ক্যামেরায় পড়ে থাকতে হবে, সহজ হিসাব। এই আওয়ামী লীগ 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছিল। সেই আওয়ামী লীগ 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে 39টি সিট পেয়েছিল। সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ না নিত তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তখনই ধ্বংস হয়ে যেত হয়তো। মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আওয়ামী লীগ কিন্তু কখনো নির্বাচন ছাড়ে না। যখন এই যে বিএনপি যদি 2014 সালে নির্বাচন না ছাড়তো, তারা ক্ষমতায় না আসলেও ধরেন 50, 60, 70, 80, 100টা আসন পেতে পারতো, লেগে থাকতে পারতো। সবসময় আপনাকে রাজনীতিটা এমনই আপনাকে লেগে থাকতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আমরা দেখেছি এর আগে গত সরকার আমলে, বিএনপি সরকার আমলে মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম রাস্তায় ফেলে পিটানো হয়েছে না? তারা রাস্তায় মাটি কামড়ে পড়ে থাকতে বলেই তারা রেজাল্টটা পেয়েছে। কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না যে কারোর জন্য। নির্বাচন মাঝপথে ছেড়ে দেয়া এটা যদি হয় তাহলে বিএনপি আবারও ভুল করবে। প্রভাস আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বিষয় নিয়ে আসলে আলোচনার ছিল। নিশ্চয়ই আমরা আগামীকাল আবারও অনেক বিষয় নিয়ে আলোচনা হবো। প্রতিদিনের অনুষ্ঠান যেহেতু আমাদের অন দ্য স্পট, অনেক কিছু নিয়েই আমরা আলোচনা করার সুযোগ পাবো। তার আগে আমরা একটু খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন বড়দিনের শুভেচ্ছা জানাতে পারি আমরা সবাই মিলে তাদেরকে, আর সেই সাথে আসলে শেষ করতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। তার আগে আমাদের একটু ভোট ফান্ডা আছে, নির্বাচনের যেই ফান্ডা, সেই ভোট ফান্ডাতে একটু দেখে নিতে পারি। এসেছে
এরই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান অন দ্য স্পট। আগামীকাল আবারও হাজির হব ঠিক একই সময়ে। Sponsored by Partex Cables. Powered by Aramid Thai Aluminium. In association with HKG Steel.